আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের কেমিস্ট্রির প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক আছে? তো শুরুতেই কিছু বিষয় তোমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, নিম্নের কোন যৌগকে ওজন বিশ্লেষণ করে প্রোপানন সহ অন্য আরেকটা যৌগ পাওয়া যাবে? তো প্রোপানন পাবা। প্রোপাননের সংকেত তোমরা জানো যে কিরকম। প্রথম যৌগটা দেখো, যে প্রথম যে যৌগটা সেটা হচ্ছে এখানে কোনো ডাবল বন্ড নাই। ডাবল বন্ড না থাকলে তুমি তুমি তো আসলে ওজোনলাইসিস করতে পারবে না। ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকলে ওজোনলাইসিস কেমনে হবে? এটা আসলে উত্তর হবে না, যেহেতু এটা একটা অ্যালকেন। পরের প্রশ্নটা দেখো, এখানে যে ডাবল বন্ড দিছে, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের এই ডাবল বন্ড দেখো, সিএইচ, শুধু ওই ডাবল বন্ডের অংশটুকু দেখাচ্ছি, সিএইচ, ডাবল বন্ড সি, এরপর হচ্ছে CH3 2। তো এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড বরাবর ভেঙে দিবা, ভেঙে দিয়ে এই কার্বনকে এখানে অক্সিজেন দিবা, এবং এই যে সিএইচ ছিল, এই কার্বনকে অক্সিজেন দিবা। দেওয়ার পরে এই কার্বনের সাথে দুইটা CH3 ছিল, এটা এইভাবে লিখো, দুইটা CH3 ছিল না, এভাবে লিখে দিলা। তো দেখো এই পাশে অন্য একটা যৌগ উৎপন্ন হবে, এই পাশে কি ছিল, CH2 এবং এখানে CH3। তাহলে এখানে দুইটা যৌগ আসছে কিনা দেখো তো। একটা প্রোপানন আসছে, এই দেখো, এটা একটা প্রোপানন, CO গ্রুপ আছে প্রোপানন, এবং এইটা অন্য আরেকটা যৌগ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে CH। তাহলে একটা জিনিস বুঝো, যে প্রোপানন সহ অন্য একটা যৌগ আসছে কিনা ওজোনালাইসিস করে। ওজোনালাইসিসের সংক্ষিপ্ত সিস্টেম হচ্ছে, তুমি ডাবল বন্ড ভেঙে, যেই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙতেছো, ভাঙার পরে অক্সিজেন দুইটা কার্বনকে শিফট করে দিবা। ওই যে O3 থেকে অক্সিজেন আসে, হ্যাঁ, ওজন থেকে অক্সিজেন আসে। তো সেটা আসলে এই ডাবল বন্ডের কার্বনের দুইটা কার্বনের কাছে চলে যায়। তো দেখো এখানে আসলে একটা প্রোপানন তৈরি হয়েছে, পাশাপাশি অন্য আরেকটা যৌগ তৈরি হয়েছে। তো এই যৌগ, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এই সিতে দেখবা যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের দুই পাশে যে কার্বনগুলা, এদেরকে তুমি যদি অক্সিজেন দাও, তাহলে দেখবে যে প্রোপানন আসবে না, এটারও আসবে না। কিন্তু এইটাতে আবার প্রোপানন আসবে। ই অপশন দেখতেছো, এটাতে আবার প্রোপানন আসবে। কিভাবে আসবে ভাই? দেখো এখানে এই যে কার্বন দেখতেছো, এই কার্বনের এই পাশে কি, CH3, CH3 2, এবং এই কার্বনের সাথে কি আমরা অক্সিজেন যোগ দিব। ঠিক আছে? এটা একটা প্রোপানন, এটা একটা কি, এটা একটা প্রোপানন। এই পাশে দেখো, তুমি যখন এই কার্বনকে, এই যে এই কার্বনকে তুমি অক্সিজেন দাও, দেখো এই যে CH3 এখানে, এখানে CH3। তাহলে এখানে দেখো তো, এটাও প্রোপানন, এটাও প্রোপানন, দুইটা প্রোপানন আসছে, কিন্তু প্রশ্নে বলছে যে একটা প্রোপানন সহ অন্য আরেকটা যৌগ পাওয়া যাবে। এই জন্য বি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে? আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে চলে যাই। জলীয় দ্রবণে গ্লুকোজ দ্রবীভূত হলে তাতে কয়টা অপ্রতিসম কার্বন থাকে? তো নর্মালি আসলে যে গ্লুকোজের যে সংকেত, সেটা তোমরা জানো আশা করি, যে CHO, তারপরে এরকম 6টা কার্বন আসবে। হ্যাঁ, এইভাবে। এটা একটা কার্বন, এই যে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা, 6টা। তাহলে CH2OH। তাহলে এখানে আসলে দেখো 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তুমি লিখছো, এটা হচ্ছে গ্লুকোজ। এখানে আসলে H, এই পাশে OH থাকে, এখানে H থাকে, এখানে OH থাকে, এখানে H, এখানে OH, HOH, এখানে OH, H, তারপরে HOH, HOH। তাই তো? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। কিন্তু আসলে এটা যখন জলীয় দ্রবণে থাকে, জলীয় দ্রবণে দেখো, জলীয় দ্রবণে যখন গ্লুকোজটা তুমি দ্রবীভূত করবা, তখন আসলে এটা রিং ফর্মে থাকে। রিং ফর্মে থাকে। ঠিক আছে? এই রিং ফরমেশনটা তোমরা আশা করি জানো, যেটা আসলে এভাবে রিং ফরমেশনে থাকে। এইখানে এই যে CH2OH ছিল, সেটা এখানে এভাবে থাকে। আর হাইড্রোজেনটা এটার সাথে। হ্যাঁ? এই যে এই কার্বনটা, এই কার্বনের সাথে, এই কার্বনটাই হচ্ছে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এই যে এই কার্বনটা রিং ফরমেশনে এখানে চলে আসে। বুঝছো? রিং ফরমেশনে এখানে চলে আসে। আর এই যে CHO, সে আসলে এরকম থাকে। COH। তো এই যে এই কার্বন, এই অক্সিজেনের সাথে, এই যে অক্সিজেন দেখতেছো, এই অক্সিজেনের সাথে এই যে এইখানে যে কার্বন, এই কার্বন ওরা রিং ফরমেশন করে। তো আসলে এই যে অক্সিজেনটা, এটা বুঝতে পারছো? তো এখানে কিভাবে হয় দেখো, বাকিটুকু আমি দেখাই, যে আসলে এখানে OH হয়, এবং এখানে উপরে সরি, উপরে OH হবে। হ্যাঁ, উপরে OH, এখানে নিচে H, এইখানে H, উপরে OH নিচে, এখানে OH, উপরে H নিচে। বুঝতে পারছি আশা করি। এখন দেখো, যেখানে কাইরাল কার্বন হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কাইরাল কার্বন এখানে চলে আসছে। যখন তুমি রিং ফরমেশনে দেখাচ্ছ, তখন আসলে কয়টা কাইরাল কার্বন হয়েছে? অপ্রতিসম কার্বন মানে হচ্ছে কাইরাল কার্বন, এখানে আসলে 5টা হয়ে যায়। নরমালি তোমাকে যদি বলে, নরমালি সাধারণত গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন থাকে, তখন তুমি দেখো এইখানে এটার মধ্যে আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, এই চারটা কাইরাল কার্বন আছে। বাট রিং ফরমেশনে যখন তুমি জলীয় দ্রবণে দেওয়া দাও, জলীয় দ্রবণে দিলে কি হয়, রিং ফরমেশনে, রিং স্ট্রাকচারে থাকে আসলে গ্লুকোজ। দেন আসলে 5টা কাইরাল কার্বন সেখানে দেখা যায়। আশা করি বুঝতে পারছো যেখানে 5 কেন উত্তর। পরের প্রশ্নে, যে কোন যৌগটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? এন অক্টেনের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। কারণ আসলে তারা আসলে মানে কার্বন সংখ্যা যত বেশি হবে, এখানে দেখো, এখানে 8টা কার্বন এইভাবে হচ্ছে শিকলে থাকে। দেখো এখানে 3টা, আর 4টা, 7টা, আর একটা 8টা। আর বাকিগুলোতে মেইন শিকলে কার্বন সংখ্যা কম। এন অক্টেনে সবচেয়ে বেশি, এজন্য এটা স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। বুঝছো? শিকলের মধ্যে, মূল শিকলে কার্বন সংখ্যা যত বাড়বে, স্ফুটনাঙ্ক তত বাড়বে। পরের প্রশ্নে যাই। এটা HSO4 মাইনাস হবে, এরকম। এটা হচ্ছে HSO4 মাইনাস, হ্যাঁ, এবং এটার সাথে পানি যোগ দিছে। ওকে, ভালো কথা। তারপরে আসছে কি, তারপরে আসছে হচ্ছে H3O প্লাস,
এবং এখানে লিখছে SO4 2 মাইনাস। হ্যাঁ, তো বলছে যে বিক্রিয়াটির HSO4 মাইনাস এর কি বলছে, HSO4 মাইনাস এর সহযোগী অথবা অনুবন্ধী ক্ষার কোনটা। তো এই যে HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষার যদি তুমি বের করতে চাও, তাহলে হাইড্রোজেন বের করে দিবা। কি বের করে দিবা? হাইড্রোজেন বের করে দিলে মানে তুমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিচ্ছ, দেখো মাইনাস করে কি আসতেছে, SO4 2 মাইনাস আসতেছে না, ওইটাই তার অনুবন্ধী ক্ষার। আর তুমি যদি এখানে HSO4 মাইনাস তোমার কাছে সাপোজ আছে, এটা সাদা কালি দিয়ে না লিখে এটা হলুদ কালি দিয়ে লিখি, HSO4 মাইনাস এটা তোমার কাছে আছে। এখন যদি তুমি H যোগ দাও, H যোগ দিলে যেটা হবে সেটা আসলে H2SO4 তৈরি করবে, এবং এই যে H2SO4 তৈরি করছে সেটা আসলে এটার অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড যে HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড, এবং HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক হচ্ছে কি, সালফেট, সালফেট আয়ন। ঠিক আছে, মানে বোঝা গেল যে তুমি যদি H প্লাস যোগ দাও, H প্লাস যোগ দিয়ে যেটা পাবা সেটা আসলে অনুবন্ধী অ্যাসিড আসবে, এবং H মাইনাস দিয়ে যেটা পাবা সেটা আসলে অনুবন্ধী ক্ষারক আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। 27 ডিগ্রি তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত মিটার পার সেকেন্ড? তো এটা আসলে ক্যালকুলেটর দিয়ে করবা, শাস্ত্রে তো ক্যালকুলেটর অ্যালাউড। তো এটা কিভাবে করবা, সি সমান সমান হচ্ছে √3 RT/m। তো √3 ইন্টু 8.31, আর টি এখানে টেম্পারেচার 27 মানে হচ্ছে 300 কেলভিন, এবং হচ্ছে নিচে আর কি আসবে, এম আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের 14 × 28, 28 গ্রামে না লিখে এখানে তুমি দেখো মিটার পার সেকেন্ড এককে বলছে, এই জন্য তুমি এখানে এটাকে কেজিতে নিয়ে নিবা। ঠিক আছে, কেজিতে 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। তো ভাগ দিলে এখানে অ্যান্সার আসবে কত, ক্যালকুলেটর দিয়ে যদি করি, ক্যালকুলেটর কোথায় রাখছি, ওকে, তো এটার উত্তর আসবে হচ্ছে কত আসে, 517 আসবে, 517 আসবে। ঠিক আছে, 517 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। আমরা দেখো কিভাবে সলভ করবা। 0.36 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 0.18 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা বাফার দ্রবণের পিএইচ কত? তো এখানে আসলে তো সূত্র তুমি জানো যে আসলে পিএইচ এই সূত্র, ডিরেক্ট সূত্র যেটা 14 মাইনাস পি কে বি মাইনাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইড বাই ক্ষারকের ঘনমাত্রা। এটা তোমরা জানো এই সূত্রটা। তো এখানে দেখো যে 14 মাইনাস পিকেবির ভ্যালু দিয়ে দিছে 4.75 মাইনাস লগ অফ লবণের ঘনমাত্রা। এখানে কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া না, এখানে আসলে এন দেওয়া আছে, এন এখানে এন দেওয়া আছে। তো তুমি জানো যে এন সমান সমান হচ্ছে এস ভি, এন হচ্ছে এস যে ঘনমাত্রা সমান সমান হচ্ছে এন বাই ভি লিটার। তো এক্ষেত্রে তুমি লিখতে পারো এন বাই ভি, এর ক্ষেত্রে হচ্ছে মোল সংখ্যা প্রথম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে এটা কি লবণ, এটা হচ্ছে ক্ষারক। তো এটা আসলে এখানে দুর্বল ক্ষারক হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে দুর্বল ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে এখানে লবণ। বুঝছো? তো এই যে লবণের যেহেতু হয়েছে লবণের ঘনমাত্রা দরকার, তো ঘনমাত্রা এস সমান সমান এন বাই ভি। এন হচ্ছে কত, লবণের মূল সংখ্যা হচ্ছে এত, আর ভি 1 লিটার কনসিডার করো, বা তুমি ভি ধরো, এবং ক্ষারকের যেই মূল সংখ্যা সেটা হচ্ছে 0.36 ডিভাইড বাই 1 লিটার কনসিডার করলা। ঠিক আছে, মানে ভি এর ভ্যালু 1 লিটার তোলা আমরা। তো এইভাবে তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে দেখবা যে এখানে অ্যান্সার আসবে কত। ক্যালকুলেটর দিয়ে ইনপুট দাও, ক্যালকুলেটর দিয়ে ইনপুট দিলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 9.55। হ্যাঁ, 9.55 এখানে অ্যান্সার হবে। পরের প্রশ্নে চলে যাই। কোন সমযোজী বন্ধনটি সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট বন্ধন হবে আসলে অ্যাটম, যেটা সবচেয়ে ছোট। তুমি দেখো এখানে হাইড্রোজেনের একটা অ্যাটম আছে এখানে, আর এখানে হাইড্রোজেনের আরেকটা অ্যাটম আছে। তো এদের মধ্যবর্তী যে এটা যে বন্ধন তৈরি করবে, হাইড্রোজেন তৈরি করবে, হাইড্রোজেন ফর্মেশন হবে। এখানে আসলে ফর্মেশনের সময় হাইড্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন হবে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। সেটা আসলে খুবই ছোট বন্ধন হবে অন্যগুলোর তুলনায়। এটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, এটা আসলে সবথেকে ছোট হবে, কারণ এই যে অ্যাটম গুলা বড়, ধরো কার্বন অ্যাটম একটু বড়, এটার সাথে যেই হাইড্রোজেনের যেই ফরমেশন হবে সেটা আসলে বড় হবে, যেহেতু বড় অ্যাটম এই জন্য বড় সমযোজী বন্ধনও বড় হবে। বুঝতে পারছো? এরকম SH NH HBr এদের বন্ধনগুলো বড় বড় হয়। তো সমযোজী বন্ধন ছোট কোনগুলো হবে, এই দুইটা অণু এখানে আসলে দুইটা পরমাণুই ছোট, এই জন্য এটা অ্যান্সার হবে। পরেরটা চলে যাই। একটা ত্রিযোজী ধাতব লবণের জলীয় দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সেকেন্ড যাবত চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? তো তোমরা জানো যে সূত্র যেটা, কত গ্রাম ধাতু জমা হবে, ডাব্লিউ সমান সমান MIT/NF। এই সূত্র দিয়ে তোমরা এটা করে ফেলতে পারবা। এখানে দেখো চাইছে ডাব্লিউ এবং এম দেওয়া আছে 27, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, টি হচ্ছে 965 সেকেন্ড, ডিভাইডেড বাই এনএফ। এন হচ্ছে এন যোজনী, এই যে ত্রিযোজী যেহেতু 3, আর এফ কি, এফ হচ্ছে 96,500। এখানে তুমি মান বসিয়ে করলেই অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, তো ক্যালকুলেটর দিয়ে করে দেখি কত আসে, একটু অপেক্ষা করি, ক্যালকুলেটর দিয়ে করি। ওকে, 27 গুণ 10 গুণ হচ্ছে 965 ডিভাইডেড বাই 3 গুণ 96,500, তো আসতেছে হচ্ছে 0.9। কত আসতেছে? 0.9 আসতেছে। তো এখানে এই যে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। কোন ইলেকট্রন বিন্যাস যুক্ত মৌলের
পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তো আসলে মৌলগুলো কোনটা কি সেটা একটু জানা দরকার। এখানে এই মৌলটা কি, 1 স্কয়ার 2 স্কয়ার, যদি 4 আর 6 10 11, তো এটা হচ্ছে সোডিয়াম। এবং এটা কি, এটা হচ্ছে 4 আর 4 8, সো এটা হচ্ছে অক্সিজেন। এবং এটা হচ্ছে কার্বন। এটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p6, তো 10 12 ম্যাগনেসিয়াম। এবং এইটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p3, তো 3 আর 4 7, সো নাইট্রোজেন। তো বলছে যে কোন ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। তো পারমাণবিক ব্যাসার্ধ কম হইতে গেলে এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম দেখতেছি, ম্যাগনেসিয়ামটা আসলে প্রথমে বাদ, কারণ এটা এটা বাদ এবং এইটা বাদ। কারণ আসলে দেখো এটা 3s এবং 3s, মানে 3 নাম্বার পর্যায়ে চলে গেছে। 3 নাম্বার পর্যায়ে যাওয়ার কারণে এই দুইটা প্রথমে কি বাদ হয়ে যাবে। এখন কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেন এরা আসলে একই পর্যায়ের অন্তর্ভুক্ত, হ্যাঁ দ্বিতীয় পর্যায়ের। তো এই জন্য এরা আসলে ওই তৃতীয় পর্যায়ের মৌলসমূহের চেয়ে এদের পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। এখন কথা হলো এই যে বি সি এবং ই, মানে অক্সিজেন কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম সেটা বুঝতে হবে। তো তুমি জানো যে আহ, বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা আসলে কমে। পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, কমে। কেন কমে? কারণ বাম থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়লে এই যে বাইরের ইলেকট্রনের প্রতি, বাইরের যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি হয়, আকর্ষণ বাড়ে। তো আকর্ষণ যত বাড়বে এটা আসলে জিনিসটা আসলে তত ছোট হতে থাকবে। মানে আমি তোমাকে এখানে একটু দেখাই। এই প্রশ্নটা আসলে এরকম কনসেপ্টের প্রশ্ন অনেক বেশি আসে বিভিন্ন জায়গায়। তুমি যখন যত বাম থেকে ডান দিকে যাবা তত আসলে পরমাণুর আকার কি হবে, ছোট হয়ে যাবে। কেন ছোট হবে? কারণ আসলে ওই যে যত বাম থেকে ডান দিকে যাচ্ছ তত আকার ছোট হয়, কারণ আসলে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা মানে তোমার কাছে দেখো এরকম একটা এরকম একটা পরমাণু আছে, এটার প্রোটন সংখ্যা যত বাড়বে, প্রোটন সংখ্যা যত বাড়বে, এই বাইরের ইলেকট্রনের প্রতি এই প্রোটন সমূহের আকর্ষণ তত কি হবে, আকর্ষণ তত বাড়বে। তো ইলেকট্রনও বাড়তেছে, প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রনও বাড়বে, দেন আসলে অনেক আকর্ষণ হয়। তো এখানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে অনেক আকর্ষণ হয়, ফলে এই জিনিসটা আসলে ছোট হয়ে যায়, বুঝছো? এই যে পরমাণুর ব্যাসার্ধটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এটা আসলে কনসেপ্ট। তো বাম থেকে ডান দিকে গেলে যেহেতু প্রোটন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা যেহেতু বাড়তেছে এই জন্য পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। তো এখন আসলে তুমি চিন্তা করো যে প্রথমে আসে কে, কার্বন অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে প্রথমে কে আসে, কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তাই না? এই জন্য এখানে আসলে একটা বিষয় এখন একটু বুঝো, কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। দেখো এই যে কার্বন প্রথমে আসে, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তাই না? এই সিকোয়েন্সে যায় না বাম থেকে ডান দিকে? তাহলে যে সব থেকে ডানে আছে তার আকার সব থেকে ছোট হওয়ার কথা। আকার কি সব থেকে ছোট হওয়ার কথা। এই জন্য এই যে অক্সিজেন, এই অক্সিজেনের আকার সব থেকে ছোট। অক্সিজেনের আকার সবচেয়ে ছোট, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট। তো আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। না বুঝলে পুরো ভিডিওটা আবার একটু দেখো, প্রথম থেকে আলোচনা দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? পারমাণবিক ব্যাসার্ধ কেমনে কম হয়েছে সেটা আশা করি বুঝতে পারছো। যত যত তুমি যেরকম বাম থেকে ডান দিকে যাবা তত আসলে আকার ছোট হতে থাকবে, পর্যায় সারণীতে তত আকার ছোট হতে থাকবে। পরের প্রশ্নে যাই। এখানে আসলে অক্সিজেন অ্যান্সার। এখানে বলছে যে লিথিয়াম আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, বিকিরিত আহ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা চাইছে। তো এখানে একটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে লিথিয়াম বলছে, হ্যাঁ হাইড্রোজেন বলে নাই। বইতে তুমি হয়তো হাইড্রোজেনে ম্যাথ করছো, বাট লিথিয়ামেরটা হয়তো করো নাই, বা হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর করো নাই, বাট সেগুলো দিতে পারে। তো নর্মালি সূত্রটা মেইনলি জানতে হবে যে 1/λ সমান সমান হচ্ছে আর এইচ জেড স্কোয়ার, ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে মেইনলি সূত্র। এটার মধ্যে ডেটা বসাও। 1/λ সমান সমান আর এইচ এর ভ্যালু কত দিছে, 1.09678 ইন্টু 10⁻7। এটা হচ্ছে মিটার ইনভার্সে দিছে, যেন পুরো এককটা মিটার ইনভার্সে আসবে। তো এটা দিছে। এরপরে জেড স্কোয়ার, এখানে লিথিয়ামে জেড কত জানো? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3, তো 3 স্কোয়ার ইন্টু আসছে হচ্ছে চতুর্থ শক্তি স্তর থেকে আসছে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে, ঠিক আছে? তাহলে n1 এর ভ্যালু হচ্ছে 2, n2 এর ভ্যালু হচ্ছে 4। তো ভাই n1 এর ভ্যালু কেমনে ধরলেন, n2 এর ভ্যালু কেমনে ধরলেন, এটা মুখস্থ করার দরকার নাই। তুমি যেটা করবা যে n1 এর ভ্যালু ছোটটা বসাবা এবং n2 এর ভ্যালু বড়টা বসাবা, বুঝছো? তাহলে এখানে তুমি ক্যালকুলেট করবা এবং 1/λ ভ্যালু আসবে। আমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতেছি, দেখি কত আসে। 1.0967678 exp7 ইন্টু 9 ইন্টু 1/4 মাইনাস 1/16, সো আসতেছে হচ্ছে 18। এটা আমি লিখতেছি 185081162.5। তো এটা তুমি ডিরেক্ট এটাকে ইনভার্স করে দাও। ইনভার্স করলে আসবে হচ্ছে, যেহেতু ল্যামডার মান বের করবা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আসতেছে হচ্ছে 5.4 ইন্টু 10⁻⁸। তো এইটা আসলে মিটারে চলে আসছে। এখানে আসছিল মিটার ইনভার্সে, এখানে কি কি এককে আসছে, দেখো এখানে মিটার হয়ে গেছে। সো 5.4 ইন্টু 10⁻⁸, এটা হচ্ছে অ্যান্সার। এই যে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে কেমনে এটা উত্তর হলো। তো এই যে জেড স্কোয়ার, এটা দিকে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? জেড স্কোয়ারটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো মৌল দিয়ে তোমার এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে? তখন জেড এর ভ্যালুর দিকে, প্রোটন সংখ্যার দিকে খেয়াল রাখবা। ওকে, পরের প্রশ্নে যাই।
তো এই প্রশ্নটা দেখো বলছে যে CH3CHO এবং এটা হচ্ছে CH3CH2CHO মানে প্রোপানল এবং ইথানল এর মধ্যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া নিয়ে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বিস্তারিত, সেই ভিডিওটা সবাই দেখো, ঠিক আছে? তাহলে একদম এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হলে মোট কত প্রকার ভিন্ন ভিন্ন অ্যালডোল তৈরি হবে। অ্যালডোল মানে হচ্ছে অ্যালডিহাইড এবং হাইড্রোক্সিল গ্রুপ দুইটাই থাকা লাগবে। তো প্রথমে এটা আসলে একটা যে কাজ হয় সেটা হচ্ছে এই যে CH3CHO লিখতেছো না, এটা তো এভাবে থাকে। আর এই যে এটা এভাবে লেখা যায়, CH2 লিখে এখানে একটা হাইড্রোজেন এভাবে লিখো। আমি একটু এখানে মুছে দেই, এই যে হাইড্রোজেন এবং এখানে COH আছে। এখানে আসলে কার্বন আয়ন ফর্মেশন হয়। কি হয়? কার্বন আয়ন ফর্মেশন হয়। এই যে হাইড্রোজেনটা সেটা বের হয়ে যাবে এবং হচ্ছে এই বন্ধনের ইলেকট্রন এখানে দিয়ে যাবে। দিয়ে গেলে আসলে এখানে কি হয় দেখো তো? এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে CH2 এবং COH এভাবেই থাকে। বুঝছো? এটা তো আলফা হাইড্রোজেন, এজন্য আলফা হাইড্রোজেনটা বের হয়ে যায় এখান থেকে। তো এখানে যেটা হয় যে এই যে মাইনাস তৈরি হয়। হ্যাঁ, CH2 মাইনাস মানে একটা কার্বন আয়ন ফর্মেশন হয়। এই যে কার্বন আয়ন দেখতেছো, এই কার্বন আয়নকে ২ নাম্বার স্টেপে কি করে দেখো? CH3 CH2 COH, তাই তো? এখানে কি হয়? এই যে একটা একটা দিয়ে তুমি কার্বন আয়ন ফর্মেশন করছো, আরেকটা তো বাকি আছে। সেটা কি করবো ভাই? সেটা আমি লিখলাম এখানে, হ্যাঁ? তো ওই যে কার্বন আয়ন ফর্ম করছো, ওই কার্বন আয়নের এখন কাজ আছে। এই কার্বন আয়ন তো বসে থাকবে না। সে বলবে, সে এই ২ টা কিন্তু প্লাস মানে এই ২ টা যোগ হবে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ায় ২ টা যোগ হয়ে একটা অ্যালডোল তৈরি করে। তো এই যে এখানে দেখতেছো যে কার্বন আয়ন ফর্মেশন হইছে, এই কার্বন আয়ন ফর্মেশন এইখানে এসে সে অ্যাটাক করবে। কারণ এখানে বন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দিবে। এখানে আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হবে। তো ধনাত্মক প্রান্তে নেগেটিভ প্রান্ত এসে অ্যাটাক করবে, তাই না? সে তো একটা নিউক্লিওফাইল কার্বন আয়ন, সে আসলে নিউক্লিয়াসের প্রতি তার একটা আকর্ষণ আছে। সে এখানে এসে অ্যাটাক করবে। করলে আসলে এখানে একটা অ্যালডোল তৈরি হবে। দেখো অ্যালডোলটা কিরকম হবে? CH3 আমি লিখে দিচ্ছি। CH3 CH2 এই কালার দিয়ে লিখি এবং এখানে CO এবং এই এইচটা নিচের দিকে লিখতেছি, হ্যাঁ? এবং এই যে পুরো এই যে CH2 COH যেটা আসলে যে যুক্ত হইলো এটা বাম পাশে ডান পাশে লিখে দিলাম। আর এখানে O মাইনাস এবং এখানে এটা। এই যে O মাইনাসটা পরে এখানে আসলে H এসে যুক্ত হয়ে যায়, হ্যাঁ? পরবর্তী স্টেপে H আসে। তো দেখো এখানে আসলে যেটা হয় যে এখানে আসলে এই যে OH গ্রুপও আছে এবং এই যে CHO গ্রুপও আছে। তো এই জন্য এটাকে অ্যালডোল বলে। তো এখন যে ভাইয়া এটা কয় রকমের অ্যালডোল, ভিন্ন ভিন্ন কত প্রকারের অ্যালডোল তৈরি হবে সেটা চাইছে ভাইয়া। তো এখন আসলে এই যে কার্বন আয়ন তুমি এখান থেকে, প্রথমত কার্বন আয়ন তুমি এখান থেকে তৈরি করছো CH3 COH, এটা থেকে কার্বন আয়ন তৈরি করছো। দেখো এই যে কার্বন আয়নটা তৈরি হয়েছিল। এখন তুমি কার্বন আয়ন আসলে এইটা থেকেও তৈরি করতে পারো, প্রোপানল থেকেও তৈরি করতে পারো। তো প্রোপানল থেকে তৈরি করলে আবার আবার আরেকটা যৌগ পাওয়া যাবে না, আরেকটা অ্যালডোল পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে? তুমি যদি প্রোপানল থেকে এই যেরকম একটা কার্বন আয়ন তৈরি করো, দেন ওই কার্বন আয়ন তুমি এটার মধ্যে অ্যাটাক করাবা, এখানে অ্যাটাক করাবা। বুঝছো? ওটা আমি আর লিখতেছি না। এই জন্য ভিন্ন ভিন্ন ২ প্রকারের অ্যালডোল এখানে তৈরি হবে। বুঝতে পারছো? ২ প্রকার অ্যালডোল তৈরি হবে। মানে দুইবার কার্বন আয়ন তৈরি হয়, দুইবার অ্যাটাক করলে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে আরকি। কিন্তু অ্যালডোলই তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। যে ইলেকট্রন পুল যত বেশি, অ্যাসিডিটি তত বেশি। ইলেকট্রন পুল করে কারা? ফ্লোরিন, ক্লোরিন। এই যে দেখো এরা আসলে ইলেকট্রন পুল করে নাই। এদের তড়িৎ সাধারণত ক্লোরিন থেকে বেশি। তো এইটা নিয়ে অম্লত্বের কনসেপ্ট নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাও তোমরা দেখতে পারো। আচ্ছা, তো এই যে ইলেকট্রন পুল করে নেওয়ার যে ব্যাপারটা, সেটা দেখো কিভাবে হয়। এখানে কেউ কি ইলেকট্রন পুল করতেছে? করতেছে না। এজন্য এটার অম্লত্ব সবচেয়ে কম। যেহেতু ইলেকট্রন কেউ পুল করতেছে না, ইলেকট্রন পুল করলে তার অম্লত্ব সবচেয়ে কি হবে? বেশি হবে। সেখানে কেউ ইলেকট্রন পুল করতেছে না, এজন্য প্রথমটা অ্যান্সার হবে না। পরেরটাতে পুল করতেছে ইলেকট্রন, যে ক্লোরিন গ্রুপ আছে, ক্লোরিন তো ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, হ্যাঁ? তো টেনে নেওয়ার যে প্রবণতা তার আছে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা আছে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। তো সে আসলে সিগমা ইলেকট্রন নিজের দিকে টান দেয়। কিন্তু এটা আসলে সিগমা ইলেকট্রনের শিফটিং, ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে সিগমা ইলেকট্রনের শিফটিং। মানে এই যে সিগমা ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টান দেয় কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য আরকি, হ্যাঁ? তো এখানে ইলেকট্রন টানার প্রবণতা, এখানে আসলে যেটা হয় যে এখানে ইলেকট্রন যখন টান দেয় তখন আসলে এখানে কনজুগেট বেস তৈরি হয়, COO মাইনাস তৈরি হয়। আর এখানে H প্লাসটা বের হয়ে যায়। তো সেটা নিয়ে আলাপ আলোচনা করতেছি না। তোমরা আসলে সংক্ষেপে মনে রাখো যে ইলেকট্রন পুল যত বেশি, অ্যাসিডিটি তত বেশি। তো এখানে ক্লোরিন একটা ক্লোরিন আছে। বাট এখানে দেখো ২ টা ক্লোরিন, একটা ক্লোরিন একটা ফ্লোরিন আছে। এখানে একটা ফ্লোরিন একটা ক্লোরিন আছে। তো বি ও উত্তর হবে না, কারণ আসলে এই যে সি না হয় ডি যেকোনো একটা উত্তর হবে। আর এখানে তো একটা ইলেকট্রন পুশ করে এরকম একটা যৌগ আছে, সো এটা উত্তর হবে না। ইলেকট্রন পুশ করলে অ্যাসিডিটি কমবে। হ্যাঁ? যেহেতু অপশন সবার লাস্টের অপশনে মিথাইল গ্রুপ যুক্ত আছে, সেটাও অ্যান্সার হবে না। আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে এই যে COOH, এখানে দেখতে পারতেছো যে COOH এর সাথে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকলে, COOH এর সাথে COOH এর সাথে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, ওইটাই হবে অ্যান্সার। তো ফ্লোরিন হচ্ছে এখানে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই জন্য সি এখানে উত্তর। বুঝতে পারছো? সি এখানে উত্তর। কারণ ফ্লোরিন যে ইলেকট্রন টানার প্রবণতা তার বেশি, এই জন্য সে যে COOH এর সাথে আছে, ফ্লোরিন যখন এই যে কার্বনের সাথে যে ফ্লোরিন যুক্ত আছে, সে যখন ইলেকট্রন টান দিবে, আমি এভাবে দেখাই। এখানে হচ্ছে COOH, এই যে ফ্লোরিন যখন ইলেকট্রন টান দিবে তখন আসলে এখান থেকে এখানে COO মাইনাস এবং H প্লাসটা খুব দ্রুত ফরমেশন হবে, ঠিক আছে? কনজুগেট অ্যাসিড বেস ফরমেশনটা খুব দ্রুত হবে। যার কারণে মানে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এতটুকু মনে রাখো যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যখন আসলে COOH এর কাছাকাছি থাকবে তখন আসলে সেটার অম্লত্ব বেশি হবে। ঠিক আছে? পরের প্রশ্নে যাই।
আর CH2 CH মূলত কোন ধরনের বিক্রিয়া দেয়? তো এখানে ডাবল বন্ড দেখতেছো, ডাবল বন্ডে এখানে যৌগটা লিখি RCH2 CH ডাবল বন্ড CH2। এখানে আসলে এই যে ডাবল বন্ড দেখতেছো, ডাবল বন্ডে আসলে পাই ইলেকট্রন আছে কিনা বলো তো? এই ডাবল বন্ডে পাই ইলেকট্রন আছে। তো পাই ইলেকট্রন যেহেতু আছে, সেখানে আসলে আসবে কে? সেখানে আসলে আসবে কি? পজিটিভ কোনো কিছু একটা আসবে, তাই না? তো পজিটিভ জিনিসের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকবে। যে ইলেকট্রোফাইল সেই তো এখানে আসবে। ইলেকট্রোফাইল কারা? যাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। তো ইলেকট্রোফাইল সমূহ গিয়ে এখানে অ্যাটাক করবে পাই বন্ধনে, কারণ সে তার ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা আছে। যেহেতু এখানে পাই ইলেকট্রন আছে, এই জন্য এই যে এখানে ইলেকট্রোফাইল যাবে এবং ইলেকট্রোফিলিক কিছু একটা হবে। তো ইলেকট্রোফিলিক এটা হবে, নিউক্লিওফিলিক তো প্রথমেই বাদ, নিউক্লিওফিলিক এগুলো বাদ। ইলেকট্রোফিলিক কি হবে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন সংযোজন বিক্রিয়া, নাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? তো এখানে দেখো ডাবল বন্ড ভেঙে এখানে আসলে সে আসলে কাউকে ছড়ায় না। ইলেকট্রোফাইল এখানে আসলে কাউকে সরিয়ে বসে না, সে আসলে গিয়ে জাস্ট বসে যায়। ঠিক আছে? তুমি দেখো, আমি একটা জিনিস এখানে একটু দেখাই, তাহলে তুমি ক্লিয়ার হবা। এইখানে সাপোজ দেখো, এখানে তুমি যদি আসলে এইচ বিআর যোগ দাও, কি যোগ দিবা? এইচ বিআর। তো এইচ প্লাস বিআর মাইনাস, এখানে আসলে ইলেকট্রোফাইল কি বলতো? ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার থাকবে? এই যে এইচ প্লাসের প্লাস চার্জ, সে আসলে ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে, তার ইলেকট্রন ঘাটতি আছে যেহেতু, ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে, সে যে এখানে বসবে। বুঝছো কেমনে বসবে? আর CH2 CH, যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই সে গিয়ে বসবে মার্কোনিকভ নীতি অনুযায়ী। দেখো এখানে কি হাইড্রোজেনটা কাউকে সরাইছে? এই যে হাইড্রোজেনটা আসলে ইলেকট্রোফাইল, সে কি কাউকে সরাইছে? সরাই নাই। তো এই জন্য ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। তো এইটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, অ্যালকিনের ভিডিওটা দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, তো সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়া ভিডিও আছে, সেটা দেখলেও বুঝতে পারবা যে আসলে আরো কি কি ধরনের এখানে কার্যক্রম হয়ে থাকে। তো এই জন্য ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয় অ্যালকিন সমূহ। কিন্তু বেনজিনে কি হয়? বেনজিন হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়াও দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়। ঠিক আছে? সেটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা আছে, কমেন্ট লিঙ্ক দিয়ে দিও, না দেখে নিও। তো আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। পার লিটার হতে এত মোলিকুলার লিটারে 2000 সেকেন্ড সময় লাগতেছে। তো বিক্রিয়ক যেহেতু বলছে, হ্যাঁ, বিক্রিয়ক যেহেতু বলছে, এই জন্য তুমি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা অবশ্যই কমতেছে, এই জন্য সামনে একটা নেগেটিভ চার্জ দিয়ে দিবা এবং শেষ মাইনাস আদি দিবা। শেষ ঘনমাত্রা মাইনাস আদি ঘনমাত্রা। ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পারছো। নিচে টান দিবা, নিচে হচ্ছে সময়ের, মানে সময় কতটুকু সময় লাগছে সেইটা, 2000 সেকেন্ড। এটাকে কেন ক্যালকুলেট করো, 0.6 ডিভাইড বাই 2000। এটা তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা যে আসতেছে হচ্ছে 3 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে? দেখো 3 × 10⁻⁴ পার লিটার পার সেকেন্ড হইতেছে। ওকে, আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নে যাই। হ্যাঁ, এখানে উপমুখী চিহ্ন হবে। M+N P+Q তৈরি করছে। বিক্রিয়াটার 27 ডিগ্রি তাপমাত্রায় সাম্য ধ্রুবক Kc এর ভ্যালু দিয়ে দিছে। Kp এর মান কত? তো এই বিক্রিয়াতে নরমালি আসলে আমরা জানি কি Kp সমান সমান কি? Kp সমান সমান Kc RT টু দি পাওয়ার ln, এটা আমরা জানি। সো এখান থেকে তুমি আসলে বের করতে পারবা যে আসলে Kp এর ভ্যালু কত। তো দেখো Kp হচ্ছে Kc 0.28 দেওয়া আছে ইন্টু RT টু দি পাওয়ার ln। এখানে দেখো 1+2 আর এই পাশে হচ্ছে 1+4, তাহলে ln এর ভ্যালু কত আসে? 3 - 5, তো -2 আসতেছে, রাইট? তাহলে আর এর ভ্যালু এখানে কত জানো? আর এর ভ্যালু হচ্ছে 0.08, 0.0821 এখানে আর এর ভ্যালু। এবং টি এর ভ্যালু হচ্ছে, টি দেখো কত ডিগ্রি দিছে, 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। সো এটা এখানে ওকে, ডেলেন হচ্ছে -2, উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তো এটা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর আমার কাছে আছে। 0.28 ইন্টু কত আসতেছে, 0.0821 ইন্টু 300 টু দি পাওয়ার -2 আসতেছে হচ্ছে 4.62, মানে 4.615 ইন্টু 10⁻⁻⁴। সো দেখো এইটা হচ্ছে এখানে অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে করবা? এখানে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। এটা দেখো, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটা? মোলার গ্যাস ধ্রুবক আর, এই আর এর যে একক সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার এবং আর কি, মোল পার মোল পার কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, মনে রাখবা, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে? কিভাবে আসছে? আর সমান সমান তোমরা জানো পিভি ইকুয়াল এনআরটি, এটা জানো, তাহলে পিভি বাই এন কি, টি, পি বাই এনটি। তাহলে এখন তুমি চিন্তা করো যে পি এর একক কি? পি এর একক হচ্ছে অ্যাটমসফিয়ার, বি হচ্ছে লিটার, নিচে হচ্ছে এন এবং টি। টি কি? টি হচ্ছে, এন তো তোমরা জানো, এন হচ্ছে মোল, এবং হচ্ছে টি হচ্ছে টেম্পারেচারের ক্যালভিন। সো এখান থেকে তুমি এটা পাবা, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আশা করি বুঝতে পারছি। আর আরো কতগুলো একক আছে সেগুলো দেখে নিও। হ্যাঁ, কোন যৌগটির সবগুলা বন্ধন 90 ডিগ্রি? তো SF6, SF6 যদি আঁকো, এটা দেখো SF6
SF6 এর সবগুলা বন্ধন হচ্ছে 90 ডিগ্রি করে। ঠিক আছে? এই যে এইগুলা যেগুলা, এদের সাথে সবগুলা বন্ধন 90 ডিগ্রি। এটা সবগুলা 90 ডিগ্রি করে। ঠিক আছে? এটার স্ট্রাকচার 3D স্ট্রাকচার যদি তুমি দেখো তাহলে দেখবা যে এরা আসলে 90 ডিগ্রি করে আছে। হ্যাঁ? আর এই যে সিলিকন এটা SiCl4 এরা আসলে 90 ডিগ্রি করে নাই। এবং এই যে PCl5 তো অবশ্যই নাই। PCl5 এর স্ট্রাকচার হচ্ছে এরকম। PCl এরকম। হ্যাঁ? এটা উপরের দিকে থাকে। এদের মধ্যে এটা তো 60 ডিগ্রি। 60 বা সামথিং কিছু একটা হবে। তো এটা আসলে সম্ভব না। সবগুলো বন্ধন 90 ডিগ্রি সম্ভব না। BH4 মাইনাসে সম্ভব না। তো BH4 মাইনাসে হয়তো এরকম থাকে। এই যে এরকম থাকে। সো এখানে আসলে এদের মধ্যে যে কোণ, এই কোণটা তো বড়। সো এটা সম্ভব না। SiCl4 ও সম্ভব না। মিথেনের মতো স্ট্রাকচার হয়ে যায়। ঠিক আছে? এবং মোটামুটি BCl3 তে আসলে এরকম 3টা 3 দিকে। তো এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। সো এটাও সম্ভব না। তো দেখো SF6 হচ্ছে এখানে অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। পরের প্রশ্ন দেখো, H3O+ যোগে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন বন্ধন কোণ কত ডিগ্রি? যে অক্সিজেন এটার সাথে তোমরা জানো যে 2টা হাইড্রোজেন থাকে, পানি এভাবে হয়। এখানে আসলে লোন পেয়ার ছিল না এরকম। দেখো আমি দেখাই, লোন পেয়ার ছিল। পানির লোন পেয়ার ছিল এরকম। তো এই এক জোড়া একটা লোন পেয়ার কি করে, সে আসলে একটা হাইড্রোজেনকে এভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে ধরে আর কি। তো সন্নিবেশ সমযোজী বন্ধন যখন ফর্ম করে, তখন এই যে এক জোড়া লোন পেয়ার সে আসলে এইভাবে মুক্ত জোড় হিসেবে থেকে যায়। তো এই যে এখানে দেখো, এটা আমি একটু মুছে দিয়ে এইদিকে দেখাই। এইখানে লোন পেয়ার এটা হচ্ছে যেটা আসলে মুক্ত জোড় হিসেবে থাকে, বন্ধনে অংশগ্রহণ করে না। তো বন্ধনে অংশগ্রহণ না করলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 113 ডিগ্রি হয়, 113 সামথিং ডিগ্রি হয়। এবং এই যে হাইড্রোজেন 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 অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন যে বন্ধন, এইটা হয় আসলে 107 ডিগ্রি। বুঝতে পারছো? এটা 107 ডিগ্রি হয়, যেমন অ্যামোনিয়ার মতো আর কি। একদম অ্যামোনিয়া। দেখো অ্যামোনিয়া কিরকম হয়, অ্যামোনিয়ার এরকম লোন পেয়ার থাকে না, হাইড্রোজেন 3টা থাকে না এরকম। এদের কোণ কত ডিগ্রি হয়? 107 ডিগ্রি হয় না? তো এইরকম। ঠিক আছে, আমি একটু মুছে দিই এই জায়গাটাতে। এখানে এই কালার দিয়ে দেখাই। দেখো এখানে কোণ কত ডিগ্রি? 100, সরি, এখানে কোণ হচ্ছে 107 ডিগ্রি। এইরকম আর কি, এরকম H3O+ এর ক্ষেত্রেও এরকম হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাই। এখানে একটু দাগ দিয়ে রাখি যে 107 ডিগ্রি। ওকে, পরের প্রশ্ন দেখো, কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? এটা আসলে মনে রাখবা যে লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে, এটা আসলে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, হ্যাঁ, যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। বোরন এবং সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। সো এটা হচ্ছে এখানে অ্যান্সার, বোরন এবং সিলিকন। ঠিক আছে? বাকিগুলো দেখো মিলবে না, বাকিগুলো মিলবে না। পরের প্রশ্নে চলে যাই। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে KClO3 আর কি, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেন, তুমি এটাকে আসলে উত্তপ্ত করছো, উত্তপ্ত করলে আসলে KCl পাবা, KCl পাবা প্লাস হচ্ছে অক্সিজেন পাবা। তো এটাকে উত্তপ্ত করা হয়েছে, অক্সিজেন গ্যাসের আয়তন STP তে কত লিটার হবে? তো এখানে আসলে KCl পাইছো, অক্সিজেন পাইছো, ওকে। তো এখানে আসলে তো এখানে তোমাকে আসলে 2 দিতে হবে। হ্যাঁ, 3 দুগুণে 6টা হয়ে গেছে, এই জন্য এখানে 3 দিতে হবে এবং এখানে 2 দিতে হবে। সমতাকরণ করবা, করার পরে দেখো যে প্রাপ্ত অক্সিজেন গ্যাসের আয়তন STP তে কত লিটার হবে। সো এখানে আসলে আয়তন কত লিটার হবে এটা চাইছে। এখানে আসলে 3 ইন্টু 22.4 লিটার। তো এটা কত আসতেছে? 1 3 × 6 = 7, এটা। সো 67.2 এত লিটার এখানে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এখানে কত গ্রাম আসছে সেটা একটু জানা দরকার। পটাশিয়াম কত, এটা ক্যালকুলেটর দিয়ে করবা। হ্যাঁ, হাতে করার টাইম নেই, ক্যালকুলেটর দিয়ে করবা। ক্যালকুলেটরে করলে পটাশিয়াম হচ্ছে 39 প্লাস ক্লোরিন 35.5 প্লাস 348 আসতেছে হচ্ছে 122.5। এখানে আসলে 122.5 গুণ 2, তো আসতেছে 245। তো 245 গ্রাম, 245 গ্রাম থেকে যদি উৎপন্ন হয় এত গ্রাম, তাহলে 245 গ্রাম থেকে 67.2, তো এটা আর করাই লাগতেছে না, তাই না? 67.2 লিটার হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, তো আসলে শাস্ত্রের প্রশ্ন অনেকের কাছে তোমাদের কাছে কঠিন লাগে। তো মানে তুমি যদি বুঝে সলভ করতে পারো তাহলে তোমার কাছে সহজ লাগবে, আর কেমিস্ট্রি যদি বুঝে পড়ো তাহলে তোমার কাছে সহজ লাগবে। এবং পরবর্তী তোমরা আসলে ক্লাসটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, তাহলে আমি বুঝবো যে না তোমরা ক্লাসগুলো দেখতেছো, বুঝতেছো। দেন আমি আসলে আরো ক্লাস নেওয়ার আগ্রহ পাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।